মেঘের ওপার বাড়ি। ক নাগরিক জীবনের ব্যস্ততাকে ফাঁকি দিয়ে একান্ত এক টুকরো অবসরে যাওয়া দেহ আর মনের জন্য খুব দরকারি হয়ে উঠেছিল। কোলাহলময় ঢাকার দেয়াল ভেদ করে একটু নির্ঝঞ্ঝাট পরিবেশ, নির্মল হাওয়া আর সবুজ প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করছিল খুব করে। কতদিন হয় অরণ্যে হারাই না, শিশিরে ভিজায় না পা, ফড়িংয়ের পেছনে ছুটতে ছুটতে ঠিকানা হারায় না অনেক দিন। দুরন্ত কৈশোরের আবছা স্মৃতিগুলো মনে পড়লেই কেমন যেন স্মৃতিকাতরে হয়ে পড়ি। আমাদের ঘুড়ি উৎসব, লাটিম আর কানামাছি খেলার দিনগুলো সময়ের সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেল। গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য মন স্থির করা হলো। সেখান থেকে হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশপল্লী। আমরা 4 বন্ধু মিলে রওনা করলাম। নাগরিক কোলাহলকে পেছনে রেখে এক টুকরো অবসর পানে ছুটে চলল আমাদের দেহগুলো। পেছনে রেখে যাচ্ছি এক ঝাঁপি ব্যস্ততা, ছুটোছুটি, নিরানন্দ, নিষ্প্রাণ সময়। আজ আমাদের ছুটি। দিনের বেশিরভাগ সময় কেটে গেল সাফারি পার্কের হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, ময়ূর, কুমির, মাছ, প্রজাপতি আর ধনেশ পাখির সাথে। আসরের আগে আগে পার্ক ছেড়ে বেরিয়ে আসি। ৭-৫ না ভেবে একটা সিএনজিতে চেপে সোজা চলে এলাম নুহাশপল্লীতে। নুহাশপল্লীর গেইটের কোনায় থাকা ছোট্ট মসজিদটায় ঢুকে আসরের জামাতে দাঁড়িয়ে গেলাম। সালাত শেষ করে সবার আগে দেখতে গেলাম হুমায়ুন আহমেদের কবর। শ্বেত পাথরে আচ্ছাদিত কবরটাতে শুয়ে আছেন বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি। নুহাশপল্লীর নিচু তলাতেই তাকে কবর দেয়া হয়েছে। 3টে বিশাল আকৃতির লিচু গাছ তার কবরটাকে ঘিরে আছে। এই লিচু তলা ছিল হুমায়ুন আহমেদের প্রিয় জায়গাগুলোর একটি। তার কিছু কিছু রচনায় সেটার উল্লেখ পাওয়া যায়। কবরটার দিকে অপলক তাকিয়ে রইলাম কিছুক্ষণ। একটা মানুষ, যশ খ্যাতি ছিল, নামডাক ছিল। বাংলা সাহিত্যে তার সমান জনপ্রিয়তা খুব কম লেখকই পেয়েছে। বইমেলায় তার বই কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ত। একজন মানুষের এক জীবনে যা যা পাওয়ার থাকে সম্ভবত তার সবটাই হুমায়ুন আহমেদ পেয়েছিলেন। অথচ জীবনের কি নির্মম বাস্তবতা। নিজ হাতে করা নুহাশপল্লী আকাশ সমান যৎ খ্যাতি কীর্তি রেখে তাকে চলে যেতে হলো। পাকা ইমারত, দৃষ্টিনন্দন সৃষ্টি সবকিছু ছেড়ে ছুড়ে মাটির বিছানাকে সঙ্গী করতে হলো। মিশে যেতে হলো মাটির সাথে। মাটির সাথে মানুষের সেই কি এক গভীর মিতালি। আজও নুহাশপল্লীতে জ্যোৎস্না নামে। আজও নুহাশপল্লীর ঘাস শিশিরে ভিজে ওঠে। আজও বৃষ্টিবিলাস থেকে শোনা যায় বৃষ্টির রিমঝিম রিমঝিম শব্দ। কিন্তু এই জ্যোৎস্না, এই শিশির, শান বাঁধানো পুকুর ঘাট, ঝুম বৃষ্টির আওয়াজ সবকিছু থাকলেও হুমায়ুন নেই। হুমায়ুন এখন অন্য জগতের বাসিন্দা। জগতের সকল খ্যাত অখ্যাতর মধ্যে এটাই ধ্রুব সত্য যে পৃথিবীতে আগমন আর বিদায়ের পদ্ধতি সবার জন্য একই রকম। হুমায়ুন আহমেদের কবর দর্শন শেষে চলে এলাম তার বৃষ্টিবিলাসে। টিনের চালা দেওয়া এই বাড়িটিতেই বসে তিনি বৃষ্টি উপভোগ করতেন। ইট পাথরের আবরণ ভেদ করে বৃষ্টির শব্দ ভেতরে ঢুকতে পারে না, তাই এই ব্যবস্থা। জায়গায় জায়গায় চা কফি পানের জন্য তৈরি করা গোল টেবিল, দোল খাওয়ার দোলনা, বাহারি গাছ, গাছের মগডালে চৌচালা গাছঘর দেখে অনুমান করা যায় মানুষ হিসেবে কতটা শৌখিন ছিলেন হুমায়ুন আহমেদ। চারদিক ঘুরে যখন লীলাবতী দিঘির পাড়ে আসি তখন সূর্যটা ডুবে গেছে। চারদিক থেকে জেকে আসতে শুরু করেছে অন্ধকার। শ্বেত পাথরে বাঁধানো এই দিঘির ঘাটের অযত্ন আর অবহেলার ছাপ থেকেই হুমায়ুন আহমেদের অনুপস্থিতি টের পাওয়া যায়। দিঘির মাঝখানে দ্বীপের মতো একটা জায়গা, পার থেকে সাঁকো পার হয়ে যেতে হয় ওখানে। আমরা সেখানে গেলাম। সেই কৃত্রিম ছোট ঢিপিটার ঘাসে বসে পড়লাম আনমনে। সবাই চুপচাপ। চারিদিকে এক গা ছমছমে নীরবতা। ভাব আর ভাবনার জন্যে এরকম নীরবতা খুব উপকারী। দিঘির অপর প্রান্তে আরো 2টি দোলনা।
সম্ভবত বাচ্চাদের জন্যই বানানো। ওদিকে যাওয়ার জন্য উঠে পড়লাম। তার আগে এক নজর ঢু মারলাম ভূতের বাড়িতে। ঢু মারতেই ভূত দেখে আমরা সবাই খুব চমকে উঠলাম। উহু, ওটা আসলে ভূত ছিল না, একজন কেয়ারটেকার অন্ধকার ঘরে ঘাপটি মেরেছিল। আমাদের দেখে সহাস্যেই বলল, কি খুঁজছেন? কিছু না, আসলে এটার নাকি ভূতের বাড়ি, তাই একটু কৌতূহল থেকে ঢু মারলাম। আচ্ছা, এখানে কি আসলেই ভূত আছে? লোকটা বেশ তড়িৎ উত্তর দিল, বলল, না, এটা আসলে আমাদের স্যারের কল্পনা ছিল। ও আচ্ছা। এই ভূতের বাড়িতে কাউকে থাকতে দেওয়া হয় কিনা জানতে চাইলে তিনি বললেন, একবার নাকি পশ্চিমবঙ্গের কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় নুহাশপল্লীতে বেড়াতে এসে এই ভূতের বাড়িতেই রাত্রি যাপন করেছিলেন।